ডিবির কাছে যদি কোনো রিপোর্ট থেকে থাকে অনুপ্রবেশকারী রয়েছে, অবশ্যই তার দায়িত্ব রয়েছে ডিবির। ডিবি এই জন্যই চাকরি করে। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে ডিবির বস। ডিবি যদি জানে স্বরাষ্ট্রমন্ত্রী যাবে। আপনি দেখছেন শত শত পুলিশ দাঁড়িয়ে আছে ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ এলাকায়, ব্যারিকেডের মধ্যে তার ছাত্রছাত্রীরা চলে গেল, একটা ফুলের টোকা পড়েছে কোথাও, সাজোয়া জানের উপর তারা দাঁড়িয়ে লাফালাফি করলো। ওই হাসানুল হক ইনুর কথা মনে পড়ে গেল আমার ৭ই অক্টোবর, যে তিনি ট্যাঙ্কের উপরে নেচেছিলেন, আমার সেই সময়টা ওই কথাই মনে পড়েছে। আপনি শেষ করুন, খুব চমৎকার একটা কথা, একটা ফুলের টোকা পড়েছে কোথাও, আপনি বলেছেন এ কথা। অথচ আপনি কি জানেন আজকে ওদের নামে মামলা হয়েছে? কারণ হলো ওই যে তুলনা আপনি দিচ্ছেন, যে উদাহরণ আপনি দিচ্ছেন, সেদিন নাকি পুলিশের উপরে হামলা করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আপনি বলছেন ফুলের টোকা পড়েনি, অথচ আজকে মামলা হয়েছে, 10 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ, কারণ পুলিশের গাড়িতে আমি ভাঙচুর না হয়েছে। জানার তো কোনো কারণ নাই। আন্দোলন বন্ধ করবে কি করবে না সেটা যারা আন্দোলন করছে তারা জানে। এ ব্যাপারে আমার কোনো মতামত দেওয়া আসলে ঠিক হবে না। না, স্বরাষ্ট্রমন্ত্রী যে বললো যে এবার বন্ধ করা উচিত, সে কারণে বললো। উনি বলেছেন, উনি হয়তো চেয়েছেন দেশে যে যানজট এবং পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তা সত্যিকার অর্থে ভয়াবহ, বিশেষ করে ঢাকা শহরের জন্য বা ট্রেনের যাত্রীদের জন্য। কিন্তু অতীতেও আমরা আন্দোলন দেখেছি যে শুধুমাত্র এইগুলো বিবেচনা করলে আন্দোলন হয় না আসলে। এখন আন্দোলন যে মূল কারণ সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা কিন্তু কোটা বিরোধী না। তারা বলেছে বৈষম্য, কোটাটা তাদের আলোচনায় আছে। তারা কি চায়? তারা চায় যে কোটা প্রথা বাতিল না করা হোক। তারা সরাসরি চায় না এটা বাতিল করা হোক। এটা কিন্তু ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। তারা চায় না এটা বহালও থাকুক যেভাবে আছে সেভাবে। তাহলে তারা কি চায়? তারা চায় যৌক্তিক পদ্ধতিতে সংস্কার করা হোক, যেটি আমরা মনে করি যে যৌক্তিক পদ্ধতিতে যে কোনো জিনিসের সংস্কার হতে পারে। এবং প্রত্যেকটা এগুলো হচ্ছে ডাইনামিক প্রক্রিয়া, যার মাধ্যমে আজকে যেটার প্রয়োজন আছে গতকাল সেটার প্রয়োজন হয়তো ছিল না, আগামীকাল হয়তো প্রয়োজন থাকবে কিনা আমরা জানি না। যেমন আমি অন্যদিকে না যে আমি শুধু জেলা কোটার দিকে একটু থাকি। সেই জেলা কোটার ক্ষেত্রে আপনি দেখবেন যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, সরকারি চাকুরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পজিশনে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। কারণ দক্ষিণবঙ্গ অর্থাৎ কুমিল্লা, চিটাগং, নোয়াখালী এই সমস্ত অঞ্চলের মানুষজন আগে থেকেই শিক্ষা দীক্ষায় ভালো হওয়ার কারণে সমস্ত সুবিধাগুলো তারা পাচ্ছে। যদি আমরা সংবিধানের সমতার কথা বলি, তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চলগুলোতে কোটা রাখার কিছুটা দরকার আছে। কতজন হবে, 10% হবে কি 2% হবে, সেটা কিন্তু আমি বলতে চাইনি। আপনি আরেকটা কথা খেয়াল করে দেখেন, মহিলাদের কোটা রয়েছে, মহিলাদের কোটা রয়েছে, মহিলাদের মিউট করতে বলবেন একটু প্লিজ। হ্যাঁ করেছি, বলুন। তো মহিলাদের, নারীদের কোটা 10 ভাগ রয়েছে। আপনি দেখেন বাংলাদেশে নারীর সংখ্যা 50 ভাগের বেশি। এবং আপনি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে বাংলাদেশের চাকরিতে 2022 সনের সর্বশেষ যে পরিসংখ্যানটি এসেছে সেটাতে 19 ভাগ মহিলা, গ্রেড 1 এর কথা বলছি, গ্রেড 1 গ্রেড 2 কথা, ক্লাস 1 ক্লাস 2 কথা বলছি, আমি নিচের দিকে যাচ্ছি না। সেইখানে মহিলাদের উপস্থিতি 19 ভাগ। তাদের উপস্থিতি তাদের বাড়া উচিত বলে আমি মনে করি, কোনো সন্দেহ নেই। আপনি যদি দেখে থাকেন এই যে নৃগোষ্ঠী যাকে বলে, যে যারা বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরকে দেওয়া হয়েছে 5 ভাগ, অথচ তাদের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার 1 ভাগও নয়। আমি কিন্তু সংস্কারের দিকে যাচ্ছি। তারপরে যদি প্রতিবন্ধীদের কথা বলে থাকেন, সত্যিকার অর্থে তারা যে অবহেলিত, তারা যে কষ্টে দুঃখে আছে। এমন আমি একজন সেক্রেটারিকে বলতে শুনেছি, তিনি কি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিলেন, পরবর্তীতে তার ছেলে একজন অটিস্টিক। তিনি বলেছেন আমি মারা গেলে আমার সন্তানকে কে দেখবে। তার হাজবেন্ডও একজন সেক্রেটারি ছিলেন। তো তারা চান যে তাদের মৃত্যুর আগে সন্তানের মৃত্যু, যেটা কেউ কোনোদিন চায় না, কিন্তু সেটা তাদের চাইতে হয় সামাজিক কারণে। সুতরাং তাদেরকে আমাদের সুযোগ সুবিধা দিতেই হবে অনগ্রসর হিসেবে, নিঃসন্দেহে। এখন কথাটা হচ্ছে কতটুকু। বঙ্গবন্ধুর আমলে কয়েকজনের কথা বলেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে বলে মনে হয়? আমি আসছি মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আমার সুস্পষ্ট কথা আছে। না, এর কেন কথা থাকবে না?
কেন কথা থাকবে না? একজন 5% পাবে যাদের জনসংখ্যাই নেই 1%-এর কম, তারা কেন 5% পেতে যাবে? আমি সে ব্যাপারে আমি আসলে উল্লেখ করতে চাই না কতটুকু হবে। হুম, মুক্তিযোদ্ধাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। কোন অর্থে তাদের সম্মানের ব্যাপারে, তাদের শ্রদ্ধার ব্যাপারে, তাদের যে ভূমিকা যার জন্য আজকে আমি আপনার সাথে কথা বলতে পারছি, এ নিঃসন্দেহে। ব্যাপারে এ ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। ভুয়া মুক্তিযোদ্ধা আছে, মানুষ মুক্তিযোদ্ধা না করেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আবার সরকার বদল হবে, পরিবর্তন হবে। হুম, সুতরাং সেগুলো তো আছেই। তারপরেও যারা প্রকৃত মুক্তিযোদ্ধা দেশের জন্য জীবন বাজি রেখেছেন, হুম। তাদের ব্যাপারটা তো আমরা কখনোই ভুলতে পারবো না। তাদেরকে সম্মানের জায়গায় অবশ্যই রাখতে হবে। সুতরাং কোটার মাধ্যমে যদি তাদেরকে সম্মান করা হয়, সেখানে যদি কেউ আপত্তি তোলে সেখানে আমার আপত্তি থাকবে। তার তবে সম্মানটা আপনি কোনটা বলছেন, মানে 30% না, না, আমি কুড়ি কিন্তু শতাংশের ব্যাপারে আসিনি। আচ্ছা, আমার মানে কথা শেষ না করলে সম্মানের ব্যাপারে ডেফিনেটলি সবাই আমরা কেউ কোনো কেউ কম্প্রোমাইজ করে। দ্বিমত পোষণ করবে বলে আমার মনে হয় না। হুম, তো তাহলে কথাটা কোথায়? কথাটা হচ্ছে বঙ্গবন্ধুর সময় ৮০ ভাগ কোঠা ছিল। হুম, জিয়াউর রহমানের সময় ৬০ ভাগ কোঠা ছিল। হুম। জেনারেল এরশাদের সময় ৫৫ ভাগ কোঠা ছিল। আমাদের সরকারের সময় এখন ৫৬ ভাগ কোঠা। এবং এই বিগত দিনের ইতিহাসে এই ৩ সরকারের আমলে মুক্তিযোদ্ধার কোটা কখনো পরিবর্তন হয় নাই। যোগ হয়েছে আ আ যেটা হচ্ছে প্রতিবন্ধী কোটার। সুতরাং প্রত্যেকটি মানে পার্টিরই মুক্তিযোদ্ধার যখন সন্তান আর ক্ষমতায় ছিল নাতিদের ব্যাপারটা এর আগেও ছিল আপনি মনে করেন? ২০০৭ ৯৭ সনে আওয়ামী লীগ যখন প্রথম ক্ষমতায় আসে, হুম, তখন ২০০৭ সনে মুক্তিযোদ্ধার সন্তানদের এর সাথে যোগ করা হয়। এবং ২০১১ সনে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার মানে ৮ সনে ক্ষমতায় আসে, দ্বিতীয়বার ক্ষমতায় আপনাদের আসে। এই আমল থেকে শুরু হয়েছে, সেটা নিয়েই তো এত বিতর্ক, এর আগে এটা ছিল না? ২০১১ সনে আপনারাই ২০১১ কন্টিনিউ সনে করছেন সেটা, জি। সেটা করেছে। সে ২০১১ অবশ্যই আমাদের সময়। এই জন্য তো হ্যাঁ, সন উল্লেখ করে এর বলছি এর যাতে ভুল ফাঁকে না অন্য হয়। কেউ আসেনি, আপনারাই আছেন এখন, ভুল এই ভুল কারণেই। ভুল করার কোনো স্কোপ নাই। হ্যাঁ। এরপর ২০১৮ সনে আন্দোলন হলো। আন্দোলন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন কোটা ব্যবস্থার বিলুপ্ত করা হলো। হুম, পরবর্তীতে ক্যাবিনেট সেক্রেটারির মাধ্যমে কমিশন করে হুম, সেই কোটা বিলুপ্তিটাকে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র হিসেবে জারি করলেন। হুম। ৬টি বছর চুপচাপ যারা ১৮ সনে আন্দোলন করেছে তারা কিন্তু কোটা বাতিল চায় নাই। আবার একটা হাইকোর্টের রিটের পরিবর্তে আপনি দেখেন এই হাইকোর্টের রিটের পরিবর্তে হাইকোর্ট সেটা বাতিল করে দিল। হুম, আপনি চিন্তা করে দেখতে হবে এটা কিন্তু কোনো খুনের মামলা না। এটা কিন্তু ব্যক্তিগত স্বার্থের মামলা না। এটা হুম। কিন্তু কোনো পারিবারিক পরিবারের দ্বন্দ্ব নয়। এটি হচ্ছে সারা বাংলাদেশের একটি স্বার্থ জড়িত ভবিষ্যতের সাথে। রাইট। কোটার সাথেও মেধার সম্পর্ক অবশ্যই আছে। কিন্তু সেদিকে না যেয়ে আমি বলি এটা বাংলাদেশের সম্পর্ক। সুতরাং হাইকোর্ট হুট করে একটা সিদ্ধান্ত দিয়ে দিল। সেই সিদ্ধান্তটি কি সঠিক কি ভুল, কে কিভাবে নিবে সেটা বিবেচনায় না আনে। যদিও প্রধান বিচারপতি বলেছেন আন্দোলন করে বা আন্দোলনের কথা বলে সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। কথাটুকু অতীতে কিন্তু প্রমাণ হয়েছে। আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেক সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে। সব সব পর্যায়ে হয়েছে। সুতরাং তারপরে যখন এটি অ্যাপিলেট ডিভিশনে গেল, তখন প্রধান বিচারপতি মহোদয় কিন্তু একটা কথা বলেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। ২-৩ টে কথা বলেছেন। তার মধ্যে একটি কথা গুরুত্বপূর্ণ। যে হাইকোর্ট রায় দিলে ভুল কি শুদ্ধ করে সেটা তো দেখার দায়িত্ব আমাদের। উনি কথাটি বলেছেন। তাহলে আপনি চিন্তা করে দেখেন না, তিনি হাইকোর্ট, একজন ব্যক্তি কিন্তু আবার বলেছেন যে কোটার বিরুদ্ধে আবার কিসের আমি কিন্তু সে কথাটা আগেই বলে নিয়েছি যে হুম, প্রধান বিচারপতি বলেছেন কোটার বিরুদ্ধে না, উনি কোটার বিরুদ্ধে সরাসরি বলেননি। উনি বলেছেন যে আন্দোলন সংগ্রাম করে এটা বদলানো যাবে না, এটা না, আইন এটাও বলেছে আদালতের। একই দিনে, আবার বলেছে কোটার বিরুদ্ধে আবার কিসের আন্দোলন, এমন টাইপের। আরেক সেই কোটা উপলক্ষেই তো এই কথাটা বলেছেন। উনি তো গত সপ্তাহে বলেছেন কথাটি। হুম, আমার কথা না শুনলে তো আপনি বুঝবেন না কি বলার চেষ্টা করছি। হুম, সেটা হচ্ছে যে যদি পরিপ্রেক্ষিত পুরো না বোঝেন, শুধুমাত্র ২-১ টি প্রশ্ন করে ২-১ লাইনের উত্তর নিলে সেটা কিন্তু আমার হুম, জন্য যেমন বলা কষ্ট, আপনার জন্য সেটা হুম, ইন্টারপ্রিটেশন করা খুব কঠিন একটা ব্যাপার হয়ে যায়। হুম, তাহলে হাইকোর্ট যেটার সাথে সরাসরি আমাদের দেশের ভবিষ্যৎ জড়িত, হুম, আমাদের দেশের সন্তানদের ভবিষ্যৎ জড়িত, সেই রকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে হাইকোর্ট হঠাৎ করে রায় দিয়ে দিল। এবং আপনি দেখেন অ্যাপিলেট ডিভিশন যেদিন বসলেন
সেদিন তারা রায়টি হাতে না পাওয়ার কারণে হুম, সেটা আরো 1 মাস 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো। হুম, এই রায়টি কিন্তু তার পরদিনই প্রকাশিত হয়েছে এবং রায়টিতে কি আছে? রায়টিতে লেখা আছে কোটা পদ্ধতি বহাল থাকবে, বাড়াবে কি বাড়াবে না, এটা নির্বাহী দায়িত্ব। সেই হুম। দিনই যদি হাইকোর্ট বলে দিত যে এটা নির্বাহী কমিশন গঠন করবে কি করবে না, সেটাও একটা একটা পন্থা বের করে দিত যে নির্বাহী ব্যবস্থা যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এ ব্যাপারে কোর্টের বলে ব্যাপারে দিয়েছে, কিছু তারা বলার বলেছে নেই। সরকার যা ইচ্ছে তাই করতে পারবে, বা এর চেয়ে বেশি কিছু বলবার তো নাই। না, তারা এইটা বললেই কিন্তু আন্দোলনটা বলে দিয়েছে। এখন প্রশ্ন, না চূড়ান্ত প্রশ্ন না আপনার না কাছে এটা বলে নাই, এটা বলে নাই। হুম, এটা যদি বলতোই সরকার বাড়াতে পারবে, কমাতে পারবে, যে বাতিল করতে পারবে, হ্যাঁ, সবকিছু করতে পারবে, স্পষ্টভাবে বলে দিয়েছে, শব্দগুলো তাহলে বলেছে। হ্যাঁ, তাহলে এটা এতদিন পরে বেরোলো কেন? আপনি যখন সেটাই। আন্দোলন শুরু হয়ে গেছে, হুম, আপনি অ্যাপিলেট ডিভিশনে মিটিং হচ্ছে তার একদিন পরে বেরোলো। হুম, এগুলো আপনাদের নজরে আনতে হবে না, এগুলো তো জনগুরুত্বপূর্ণ মামলা। এগুলো না যে একজন সিরিয়াল চোর চুরি করেছে তাকে 7 দিন পরে শাস্তি দিলাম। হুম, এটা সেটা না, এটা জনগুরুত্বপূর্ণ মামলা। রাইট। সুতরাং কেউ এটাকে নিয়ে দেখছে কিনা সেটাও আমাদের বিবেচনা করে দেখতে হবে। আর জি, কোটা কিন্তু বৈষম্য আপনি বিরোধী যারা আন্দোলন কোটার করছেন, যৌক্তিকতা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত যদি ছোট্ট করে দেন, পাশাপাশি আসলে আপনি কি মনে করেন কিনা যে বিএনপি জামাত এই আন্দোলনের উপর ভর করেছে, এবং যারা আন্দোলন করছে তারা কি আসলে স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আপনি দেখেন, আন্দোলনকে থামানো উচিত বলে মনে করেন? এই জায়গাটাতে একটু ছোট্ট করে সরকারের অবস্থানটা একটু একটু স্পষ্ট করেন। প্রথমে বলবো বিএনপি জামাত যে সমর্থন দিয়েছে এটা আমার মুখ থেকে শোনার দরকার নাই। আপনি একটু টিভি নিউজ গুলো দেখবেন। না, দেখবেন সমর্থন দেওয়া এক জিনিস, আর ভর করা এই আন্দোলনকে জামাতিকরণ আসি করার বিষয়টি ভিন্ন আসি রকম। কারণ তারা আমার তো কথা যদি শেষ না করতে জি, পারি, আপনার প্রশ্ন তো আপনার প্রশ্নের সাথে আমার উত্তর নাও জি, মিলতে পারে। জি, কারণ জি, আপনি যে জি, মানসিকতার আমি সে মানসিকতা নাও হতে পারি। সুতরাং আমার অবশ্যই, কথাটি অবশ্যই, আমাকে ডেফিনেটলি। প্রশ্ন করেছেন যেটি সেটা আমার কাছ থেকে শুনে তারপরে আপনি ইন্টারফেয়ার করবেন। জি, 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 হুম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্পষ্টভাবে সমর্থনের কথা ব্যক্ত করেছেন। হ্যাঁ, বিভিন্ন করেছিল। টিভি টক শোতে বিভিন্ন টিভি টক শোতে যাচ্ছে বিএনপির নেতারা হুম, পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন। এবং হুম। আজকে একজন টক শোতে বিএনপির কেন্দ্রীয় নেতার সাথে একটু আগে টক শো না, দেখছিলাম। তিনি প্রশ্নটা কিন্তু বললেন যে এটা না। আন্দোলন যদি জমে ওঠে, আন্দোলন সবাই যদি যেমন জমে সাহিত্য ওঠে ব্যাপারটা এমন তো আমরা আরো আরো আমার বড়ভাবে প্রশ্নটা হলো, সমর্থন যারা করব। ভাই মিলে যে অর্থাৎ আপনি কি মনে অর্থাৎ করেন, বা সরকার কি মনে করে বর্তমান এই কোটা বিরোধী আন্দোলনটা এখন অন্য একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে গেছে, এই কারণে তাদেরকে রাস্তা থেকে চলে যেতে হবে, এই কারণে এই আন্দোলন বন্ধ করতে হবে, এটা কি মনে করেন কিনা? প্রত্যেকেরই চিন্তা করার সুযোগ আছে এবং প্রত্যেকটা মানুষই ভিন্ন মতাদর্শে বিশ্বাস করে। প্রত্যেক মানুষ এক মতাদর্শে বিশ্বাস করে না। হুম, সুতরাং বিএনপি জামাত এবং বিরোধী দলগুলো যে সমর্থন দিচ্ছে এটা প্রকাশ্যেই তারা বলেছে, এটা লুকোছাপার কিছু নাই এবং অস্বীকার করার কিছু নাই। হুম, আর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনি একটু আগে প্রতিমন্ত্রীর কথা বলছিলেন, হুম, তিনি কিন্তু সুস্পষ্টভাবে আজকে বলেছে, দেখে নেন যে সরকারের সাথে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছে হুম। তাদের সাথে কিন্তু কোনো পার্থক্য নেই। অর্থাৎ আন্দোলনে করে যেন কেউ আলু পোড়া না খায় সেই ব্যবস্থাটা করার কথাই বারবার বলা হচ্ছে। না, সে কারণে কি আর বর্তমান আন্দোলনটা বিএনপি যেটা আছে এটাকে এবং বন্ধ করা বিএনপি উচিত কি এবং না, তার আমি এই জায়গাতে 65টি শেষ করতে হবে এখানে আপনাকে এক লাইনে। সমমনা দলগুলো, হুম, 63টি সমমনা দলগুলো তারা সরকার উৎখাতনের জন্য আন্দোলন করা শুরু করেছিল এক সময়, বা তার মনে মনে এখনো করছে। সেই আন্দোলন দেখছে তারা যখন সফল হতে পারছে না, তারা হুম। পরজীবীর মতো অতীতেও তারা এই ধরনের আন্দোলনের ঘাড়ে ভর করেছে। হেফাজত আন্দোলন বলেন, কোটা বিরোধী আন্দোলন বলেন, নিরাপদ সড়ক আন্দোলন বলেন, তারা ভুল করেছে, করেছে, ভর করেছে। করেছে, আপনারা মনে এবারও করছেন? তারা ভর এখন করার চেষ্টা এখানে করছে। বর্তমান যেটা চলছে এটাতে করেছে বলে কি আপনি মনে করেন কিনা, সরকার মনে করছে, সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে, আপনার কাছ থেকে শেষ ছোট্ট শুধু হানার মধ্যে জানতে চাই, আসলে কি আন্দোলন বন্ধ করা উচিত, কারণ অন্য আন্দোলনকারী বা অন্য রাজনৈতিক শক্তি এখানে ভর করছে বলে মনে করেন কিনা, একদম এক লাইনে যদি। আন্দোলন বন্ধ করবে কি করবে না এটা যারা আন্দোলনকারীদের সিদ্ধান্ত। আর অন্য কিন্তু অন্য দল ডিবি সমর্থন ডিবি দিবে বলছে কি যে দিবে না। ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ, যাদের কথার পর দেখা যাচ্ছে অনেক ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি, তারা বলছে যে এই আন্দোলন অনুপ্রবেশ করে ঢুকে গেছে। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, তারপরে আপনার আইনমন্ত্রী, সবাই কিন্তু এখন এই আন্দোলনকারীদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছে, এবং এটাকে বন্ধ করার একটা অবস্থা আপনি তৈরি হচ্ছে। যদি দেখে থাকেন, আপনাকে কথা বলার আগে প্রমাণ নিয়ে কথা বলতে হবে। আপনি আমি কথাগুলো যে প্রমাণ বলেছেন আপনাকে কথা সত্য, কথা সত্য। প্রমাণ না, হাতে আমি নিয়ে আমি আমার কথা না শুনলে জি। আপনি যদি কথা বলেন তাহলে তো মুশকিল। না, আমি কথা আপনাকে আপনার প্রমাণ শুনছি, নিয়ে আপনাকে শুনছি। আপনাকে হ্যাঁ, প্রমাণ নিয়ে শুনতে হবে। ডিবির হুম, কাছে যদি কোনো রিপোর্ট থেকে থাকে অনুপ্রবেশকারী রয়েছে, অবশ্যই তার দায়িত্ব রয়েছে ডিবির। ডিবি এই জন্যই চাকরি করে। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আচ্ছা, ডিবির বস। ডিবি যদি জানে স্বরাষ্ট্রমন্ত্রী যাবে। দ্বিতীয় আরেকটি ওকে, কথা বলি, দুইটি কথা বলবো আমি, তারপরে শেষ করে দেব। হুম, ১
আপনি দেখছেন শত শত পুলিশ দাঁড়িয়ে আছে ঢাকা ইউনিভার্সিটির শাহবাগ এলাকায়, হুম ব্যারিকেডের মধ্যে তার ছাত্রছাত্রীরা চলে গেল, হুম একটা ফুলের টোকা পড়েছে কোথাও, সাজোয়া জানের উপর তারা দাঁড়িয়ে লাফালাফি করলো। হুম ওই হাসানুল হক ইনুর কথা মনে পড়ে গেল আমার ৭ই হুম অগস্ট, হুম ৭ই অক্টোবর, যে তিনি হুম ট্যাঙ্কের উপরে নেচেছিলেন। আমার সেই সময়টা ওই কথাই মনে পড়েছে। আপনি শেষ করুন, খুব চমৎকার একটা কথা, একটা ফুলের টোকা পড়েছে কোথাও, আপনি বলেছেন এ কথা, অথচ হ্যাঁ, আপনি কি জানেন আজকে ওদের হ্যাঁ, নামে মামলা হয়েছে? কারণ হলো ওই যে তুলনা আপনি দিচ্ছেন, যে উদাহরণ আপনি দিচ্ছেন, সেদিন হ্যাঁ, নাকি পুলিশের উপরে হামলা করেছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে। আপনি বলছেন ফুলের টোকা পড়েনি, অথচ আজকে মামলা হয়েছে, 10 জনের বিরুদ্ধে মামলা দিয়েছে হ্যাঁ, পুলিশ, আমি কারণ জানি। পুলিশের গাড়িতে আমি ভাঙচুর না জানার হয়েছে। তো কোনো কারণ নাই, মামলা তো কারণ হবেই। ফুলের টোকা পড়েনি একটা একদিকে, শোনেন, আপনি বলছেন আপনার আরেক দিক একটা দিয়ে কথা বলছেন। শোনেন, আপনি যদি কথা না শুনেন কথা বলেন তাহলে হবে হ্যাঁ, কিভাবে? বলেন বলেন প্লিজ, ইন্টারেস্টিং। আপনি জি প্রশ্ন করে থামবেন, নাকি জি যদি জি জি কথা বলে জি দেন আমি আমি খুব থেমে গেলাম? সরলভাবে বলেন আপনার আপনার কাছ থেকে আপনার জি প্রশ্নটি প্লিজ। করেন। আমি থেমে গেলাম, আপনার প্রশ্নটি করেন। হ্যাঁ, মানে তার মানে আপনি ফুলের টোকা পড়েনি বলছেন, একদিকে আরেকদিকে মামলা করেছে কেন তার? হ্যাঁ, আপনারা যদি বাংলাদেশের আইন কানুন জেনে থাকেন, হুম যখন কোন সরকারের সম্পত্তির ক্ষতি সাধন হয়, যেটা আপনিও দেখেছেন আমিও দেখেছি, হুম সেইখানে মামলা হবেই। তাছাড়া ওই যারা দায়িত্বপ্রাপ্ত আছে এটা কি ফুলের তা- টোকা না পড়ার মামলা নাকি গাড়ি ভাঙচুরের মামলা? একদিকে ফুলের টোকা পড়েনি বলছে, এখন চমৎকার এখন আন্দোলন। পর্যন্ত কেউ অ্যারেস্ট হয়েছে? মামলা হয়নি। হয়েছে, হ্যাঁ, মামলা হ্যাঁ? হয়েছে, অ্যারেস্ট হবে কি হবে না এটা তো আমাদের, আমরা তো ঐতিহাসিক ভাবে না, জানি মামলা মানেই মামলা তো কিছু। মামলা মামলা স্বাভাবিক প্রক্রিয়ায় হবে। মামলা স্বাভাবিক আচ্ছা, প্রক্রিয়ায় মামলা হবে, কোনো ঘটনা ঘটলে মামলা হবেই। আপনি ওকে। একজন সাংবাদিকের উপর আঘাত হয়েছে, এ ব্যাপারে আমরা খুব একটা খুশি না। কিন্তু তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে ওভারঅল। তবে আন্দোলনের উপর তো কোনো কন্ট্রোল থাকে না। কেউ বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটলে সেটা আন্দোলনকারীদের উপর যেয়ে পৌঁছায়। এটাই হচ্ছে আপনাকে আন্দোলনের সবচেয়ে দুঃখজনক। আপনাকে অনেক ধন্যবাদ।